মাসের শেষে খুব জাঁকিয়ে শীত পড়েছে কলকাতায়। বেলা তো এমনিতেই ছোট হয়ে আসে শীতকালে, তার উপর সবে নতুন বছর পড়েছে। চারিদিকে আলো, রঙিন কাগজ, বেলুন ফুল। বিকেল 5টায় এজেন্সিতে পৌঁছতে হবে জোজোকে, নয়তো আবার কেস খাবে। এমনিতেই অসংখ্য ভুলভাল কাজকর্ম করার জন্য, ঠিকমতো একটাও কেস সলভ করতে না পারার জন্য এজেন্সির বড় সাহেব খুব খাপ্পা হয়ে রয়েছে। বড় সাহেবকে অনেকটা সুকুমার রায়ের হেড অফিসের বড় বাবুর মতো দেখতে। ইয়াব বড় গোঁফ, হাইট প্রায় 6 ফুটের কাছাকাছি। কথা বলতে গেলে এতটা ঘাড় উঁচু করতে হয় যে ব্যথা হয়ে যায় ঘাড়ে। জোজো হাতে সময় নিয়েই বাড়ি থেকে বেরিয়ে পড়ে এজেন্সি যাওয়ার উদ্দেশ্যে। আজ সকালে ও ড্রেনে পড়ে গেছিল, সেই জন্য বাজার করতে বেজায় দেরি হয় এবং অসম্ভব কুৎসিত ভাষায় মামা মামির মুখঝামটা শুনতে হয় জোজোকে। তবে সকালের কথা ভাবলে বিকেলটাও খারাপ হয়ে যেতে পারে। তার চেয়ে ঠিক কি অপেক্ষা করছে ওর জন্য এজেন্সিতে তা নিয়ে ভাবার চেষ্টা করে। বাইরে প্রচণ্ড ঠান্ডা। জোজো গলায় মাফলার আর গায়ে কালো রঙের কোট পরে বেরিয়েছে। কোটটা দেখলে বোঝাই যাবে যে এটা বিদেশি গোয়েন্দা শার্লক হোমসের নকল করে কেনা। রাস্তায় অনেক মানুষের মধ্যে এই কোট গায়ে পড়লে সবাই মিনিমাম একবার করে ঘাড় ঘুরিয়ে দেখবেই। জোজোর মধ্যে এই একটা ব্যাপার আছে, সবাই যদি নাই জানতে পারে যে সে একজন গোয়েন্দা, তাহলে আর গোয়েন্দা হয়ে হবেটা কি? তাই এরকম উদ্ভট সাজগোজ করে। বইয়ের গোয়েন্দা কিংবা সিনেমার গোয়েন্দা যেরকম কোট হ্যাট বুট পরে, জোজো ঠিক সেই জিনিসগুলো পরে ফিল্মের গোয়েন্দা হওয়ার আপ্রাণ চেষ্টা করে। জোজো দেখেছিল যে প্রায় সব গোয়েন্দাই সিগারেট খায়। সেই দেখা দেখি একদম প্রথম দিকে জোজো কিনে ফেলেছিল 1 প্যাকেট সিগারেট। তবে একবার টান দিয়ে সে যে কাশি, প্রাণ বেরিয়ে যাওয়ার উপক্রম। সেই জন্য ওই সিগারেট আর কোনোদিন খাওয়া হয়নি জোজো। ইনফ্যাক্ট সাহস পায়নি খাওয়ার। ধর্মতলা ক্রসিংয়ে দাঁড়িয়ে জোজো ভাবে, এখান থেকে হেঁটে এজেন্সি যাওয়াই যায়, 15 মিনিট মতো সময় লাগবে, নয়তো বাস নিলে 5 মিনিটে পৌঁছে যাবে। কিছুক্ষণ দাঁড়িয়ে ভাবে কি করা যায়। অফিস শেষের ব্যস্ততা এখনো সেইভাবে শুরু হয়নি। ট্রাম, বাস ইত্যাদি অনেক গাড়ি যাওয়ায় রাস্তার দুপাশে অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে। আর তার মধ্যে জোজো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে। জোজো যে একটু অদ্ভুত ধরনের তা তো নিশ্চয়ই এতক্ষণে সবাই বুঝতে পারছেন। গোয়েন্দা ভাবলেই যেরকম ছবি চোখের সামনে ভেসে ওঠে, সেরকম একেবারেই নয় জোজো। তবে হ্যাঁ, সাজ পোশাকের দিক থেকে বিদেশি যে কোনো গোয়েন্দাদের সমানে সমানে টেক্কা দিতে পারবে জোজো। কিন্তু কর্মপদ্ধতি, ডিটেকশন করার ক্ষমতা, এইসবে একেবারে মুখ থুবড়ে পড়বে জোজো। অনেক ভেবে শেষে হেঁটে যাওয়াই স্থির করে ও। চোখ কান খোলা রেখে রাস্তায় হাঁটা জোজোর অভ্যেস। সবসময় মনে হয় এই বুঝি একটা খুন হয়ে গেল, এবং আততাই পালানোর সময় জোজো সুপারম্যানের মতো চলে আসবে, হাতে নাতে ধরে ফেলবে খুনিকে। পরের দিনই কাগজে বড় বড় করে হেডলাইন, নিউজ রিপোর্ট, জোজো ফেমাস। কিন্তু বাস্তবে যে মোটেও এরকম ঘটে না তা জোজো বিলক্ষণ জানে, কিন্তু মানতে পারে না। জোজো হাঁটতে থাকে। ফুটপাত দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎই জোজো খেয়াল করে ওকে দুজন বাচ্চা ছেলে ফলো করছে। জোজো বুঝতে পেরেই হুট করে হাঁটা থামিয়ে পেছন ঘুরে দাঁড়িয়ে সোজা ওই বাচ্চা দুটোর চোখে চোখ রেখে জিজ্ঞেস করে, কি ব্যাপার? ফুটপাথে তখন সেরকম ভিড় নেই। কয়েকজন হকার বসে আছে জামা কাপড় ধূপকাঠি সাজি। জোজো ওরকম হঠাৎ ঘুরে দাঁড়াতে বাচ্চা দুটো ভড়কে যায়। আমতা আমতা করে বলে, বাবু, আজ সকাল থেকে কিছু পেটে পড়েনি, খুব খিদে পেয়েছে, কিছু টাকা দিন না। জোজো এক ঝলক ওই দুটো বাচ্চাকে জরিপ করে। শীতের মধ্যেও এই বাচ্চাগুলোর গায়ে সেরকম শীত পোশাক নেই। একটা ফিনফিনে ফুলহাতা জামা আর হাফ প্যান্ট পরে আছে। গোয়েন্দাদের মায়া দয়া থাকলে বিপদ, কোনো মুহূর্তেই ইমোশনাল হলে চলে না, সবসময় দৃঢ় থাকতে হবে। কিন্তু জোজো তো আর আদর্শ গোয়েন্দা হতে পারেনি, আগামীতে পারবে কিনা তাও জানা নেই। তাই জোজোর ওই বাচ্চা দুটোকে দেখে খারাপই লাগে। জোজোর কাছেও যে খুব বেশি টাকা আছে তা নয়, তবে বাচ্চা দুটোর জন্য কিছু একটা খাবার কিনে দিতেই পারে।
জোজো বাচ্চা দুটোর কাছে গিয়ে জিজ্ঞেস করে, তোদের বাড়ি কোথায়? বাচ্চা দুটোর মধ্যে একজন মাথা চুলকে উত্তর দেয়, ওই তো স্প্লানেড মেট্রোর বাইরে থাকি। জোজো মনে মনে ভাবে, আহারে, এই শীতের মধ্যেও কিনা ওদের রাস্তায় থাকতে হয়। ও বাবু, দাও না কিছু টাকা, ভাত খাবো। জোজো গলা খাঁকড়িয়ে বলে, চল, আমি খাবার কিনে দিচ্ছি। দুটো বাচ্চা এবার একে অপরের দিকে তাকিয়ে মুখ চাওয়াচাওয়ি করে। তারপর একজন বলে, না না বাবু, তোমাকে কষ্ট করতে হবে না, তুমি আমাদের টাকা দাও, আমরা কিনে নেব। জোজো নাছোড়বান্দা দৃঢ় কণ্ঠে বলে, না বললাম তো, আমি যাচ্ছি তোদের সাথে। কোথায় খাবি, কি খাবি বল, আমি কিনে দিচ্ছি। অগত্যা টাকা পাওয়া যাবে না বুঝে বাচ্চা দুটোর মুখ ঝুলে পড়ে। জোজোর এবার খানিক সন্দেহ হয়। এতক্ষণ ধরে ও ভাবছে দুটো বাচ্চাকে খাবার কিনে দেবে, কিন্তু ওরা দুজন শুধু টাকাই চাইছে। হাইলি সাসপিশিয়াস। কি হলো? জোজো আবার জিজ্ঞেস করে, এই যে বললি খিদে পেয়েছে, খেতে নিয়ে যাচ্ছি, যাচ্ছিস না কেন? বাচ্চা দুটো কিছু বলে না। সুযোগ বুঝে হঠাৎ দে দৌড়, এবং নিমেষে দূরে ক্রসিংয়ের ভিড়ের মধ্যে হারিয়ে গেল ওরা দুজন। কি হলো কেসটা জোজো ঠিকঠাক বুঝতে পারে না, তবে খানিকটা আন্দাজ করেছে। ওই বাচ্চা দুটো নির্ঘাত কোনো বড় গ্যাংয়ের অংশ। ওদের কাজে পাঠানো হয় ক্যাশ জোগাড় করার জন্য, আর ওরা সেই টাকা জোগাড় করে ওদের ওস্তাদের হাতে তুলে দেয়। এর বিনিময়ে ওদের খাওয়া থাকার বন্দোবস্ত ইত্যাদি করে দেয় ওস্তাদ। কলকাতা শহরের এই 2 নম্বরই ব্যবসা, বাচ্চা খাটিয়ে রোজগার করার এই চল ইদানিং সময় একটু বেশিই বেড়েছে। জোজো দীর্ঘশ্বাস ছেড়ে আবার এজেন্সির দিকে হাঁটা লাগায়। কি দিনকাল পড়ল! বাচ্চাগুলো নিশ্চয়ই খুব অসহায়, না হলে এইরকম টাকা তোলার কাজ কেনই বা করবে? এইসব হাবিজাবি চিন্তা মাথায় ঘুরছিল। হাঁটতে হাঁটতে ও যে কখন সেই 4th আই ডিটেকটিভ এজেন্সির ছোট্ট খুবচি 3তলা বিল্ডিংটার সামনে এসে পৌঁছেছে খেয়ালই করেনি। রাস্তায় দেখা যাচ্ছে উপরের তলার একটা ঘরে আলো জ্বলছে, ওটাই অফিস। গেটের বাইরে বড় সাহেবের অ্যাম্বাসেডর দাঁড়িয়ে আছে। আজ কপালে দুঃখ আছে। ধীর পায়ে জোজো সিঁড়ি দিয়ে উপরের তলায় যায়। কাঁচের দরজার বাইরে দিয়ে দেখা যাচ্ছে অফিস মোটামুটি ফাঁকা। সুবীরদা নিজের ডেস্কে বসে আছে। সুবীরদা হচ্ছে আরেকজন গোয়েন্দা, বয়স প্রায় 50-এর দোরগোড়ায়। সবসময় চোখের সামনে আতশ কাঁচ ধরে কি জানি সব দেখে। আর উল্টো দিকে ডিটেকটিভ হরিয়াপ্পার কেবিন। কেবিন ফাঁকা, হরিয়াপ্পা নেই, কাজে গেছে বোধহয়। এই ডিটেকটিভ এজেন্সিতে একমাত্র হরিয়াপ্পার জন্যই আলাদা কেবিন আছে, কারণ ও হচ্ছে এই এজেন্সির চোখের মণি, দ্য বেস্ট। দুরু দুরু বুকে কাঁচের দরজা ঠেলে জোজো এজেন্সিতে ঢোকে। ঘড়িতে সময় 5টা বাজতে 10 মিনিট। জোজো বড় সাহেবের দরজায় নক করে। গুড ইভিনিং স্যার, আসবো? কিন্তু এ কি, ঘরের ভেতর একজন অপরিচিত লোক বসে আছে। নতুন কোনো কেস এলো নাকি?